গুড ইভিনিং, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলের পড়াশুনো ঠিকঠাক চলছে। তো দেখো, ভারতের আকাশে বাতাসে আজ যুদ্ধের সাজো সাজো রব। আর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ সেশন, ভারতের ঐতিহাসিক যুদ্ধ এবং সেই সম্পর্কে কিছু তথ্য, যেগুলি তোমাদের আগত ডব্লিউবিপি এবং রেলের এক্সাম এছাড়া অন্যান্য এক্সামগুলোতে বিশেষ লাভদায়ক হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের সেশন। দেখো, প্রথম প্রশ্নটা এখানে কি আছে? হাইদাসপিসের যুদ্ধ, যেটাকে হিদাসপিসের যুদ্ধও বলা হয়। হাইদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 326। এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল আলেকজান্ডার দি গ্রেট আলেকজান্ডার দি গ্রেট ও পুরুর মধ্যে। পুরু। এই যুদ্ধ কোথায় হয়েছিল? এই যুদ্ধ কোথায় হয়েছিল? এটা হয়েছিল পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদীর তীরে। এবার দেখো, এই যুদ্ধ সম্পর্কে ইতিহাস আমাদের শিখিয়েছে যে এই যুদ্ধে আলেকজান্ডার জিতে গেছিল এবং পুরু হেরে গেছিল। কিন্তু পুরুর বীরত্ব দেখে আলেকজান্ডার তাকে তার সাম্রাজ্য ফিরিয়ে দেয় এবং তিনি ফিরে যান এবং ব্যাবিলনে তার মৃত্যু হয়। কিন্তু দেখো, ঐতিহাসিকদের মধ্যে এই যুক্তিতে অনেক মতবিরোধ আছে। অনেকে বলে যে আলেকজান্ডার এতদূর পর্যন্ত সেই গ্রিস থেকে শুরু করে আমাদের ভারতের একদম সীমানা পর্যন্ত এসে গেছিল, যত রাজ্য দখল করেছে কাউকে সে তার রাজ্য ফিরিয়ে দেয়নি। কেবলমাত্র কেন পুরুকে রাজ্য ফিরিয়ে দিল? কারণ হিসাবে ঐতিহাসিকরা দেখায় যে আলেকজান্ডার যে সৈন্যবাহিনী নিয়ে এসেছিল তারা দীর্ঘদিন যুদ্ধ করার জন্য তারা সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সেই সৈন্যদলের মধ্যে বিদ্রোহ শুরু হয় যুদ্ধ করবে না বলে, এবং পুরুর শক্তিশালী বাহিনী দেখে তারা ভয় পায়, তাই যুদ্ধ না করেই ফিরে গেছিল। এটা হচ্ছে মত পার্থক্য ঐতিহাসিকদের মধ্যে। কিন্তু এটা আমরা ঐতিহাসিকভাবে যেটা জানি সেটা হচ্ছে আলেকজান্ডার জিতেছিল এবং পুরু হেরে গেছিল। ওকে, তাহলে এই উত্তরটা গেল। উত্তরটা হচ্ছে হাইদাসপিসের যুদ্ধ কত সালে হয়? খ্রিস্টপূর্ব 326। পরের প্রশ্ন দেখো, সেলুকাস নিকটরের সাথে চন্দ্রগুপ্ত যুদ্ধ হয়েছিল কত সালে? সেলুকাস নিকটর কে? সেলুকাস নিকটর হচ্ছেন আলেকজান্ডারের একজন সেনাপতি। আলেকজান্ডার যখন মারা যায় তারপর থেকে তার সাম্রাজ্য কি হবে? তার সাম্রাজ্য তার সেনাপতিরা ভাগ করে নেয় এবং ভারতের উত্তর পশ্চিম সীমান্ত, মানে বর্তমানে যেটা ইরান এবং আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই অঞ্চলটা সেলুকাস নিকটরের অধীনে আসে। তখন এই দুই সীমানা, ভারতের মৌর্য সাম্রাজ্যের সীমানা এবং নিকটের সীমানা সংলগ্ন হওয়া, এই দুইয়ের মধ্যে যুদ্ধ হয়। এটা হয়েছিল কত সালে? 305 খ্রিস্টপূর্বাব্দে। এই যুদ্ধের ফলস্বরূপ দুটি সাম্রাজ্যের মধ্যে চুক্তি হয় এবং সেলুকাস নিকটরের মেয়ে হেলেনাকে চন্দ্রগুপ্তর সাথে বিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে এদের সম্পর্ক খুবই ভালো হয়। চলো পরের প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব 261। কাদের সাথে হয়েছিল? তখন মৌর্য সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের সাথে। কারণ তৎকালীন সময় কলিঙ্গ রাজ্যে কোন রাজা শাসন করত তাই নিয়ে অনেক মতপার্থক্য আছে। ঠিক আছে, ওই জন্য অশোকের সাথে কলিঙ্গ দেশের। ওকে, কলিঙ্গ দেশটা বর্তমানের উড়িষ্যা, উৎকল। ওকে, পরের প্রশ্ন, স্কন্দগুপ্ত স্কন্দগুপ্তের বিরুদ্ধে হুনদের নেতা কে ছিলেন? স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা, যিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। এই কোশ্চেনটা একটু মতপার্থক্য সব জায়গায় আছে। আমি ইন্টারনেটেও খোঁজ করেছি,
এর সঠিক উত্তর পাওয়া যায় না। কেউ কেউ বলছে তোরমান, কেউ কেউ বলছে মিহিরকুল, তবে তোমরা মিহিরকুলটা অ্যান্সার করবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। ত্রিশক্তি সংগ্রামে পাল বংশের কোন শাসক অংশগ্রহণ করেছিল? অংশগ্রহণ কে করেছিল? ধর্মপাল। পরের প্রশ্ন, কনৌজের নিয়ন্ত্রণ নিয়ে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? কনৌজের নিয়ন্ত্রণ নিয়ে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে। সরি, পরের কোশ্চেন, কোন চোল রাজা গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিল? রাজা প্রথম রাজেন্দ্র চোল, এটা ফার্স্ট। হ্যাঁ, রাজেন্দ্র চোল কিন্তু আরো আছে, এটা ফার্স্ট রাজেন্দ্র চোল। ইনি কেন গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করলো? কারণ তখন এই মালাবার উপকূল বরাবর উনি পুরো গঙ্গা পর্যন্ত দখল করে নিয়েছিল, তাই গঙ্গা দখল করার জন্য তিনি এই উপাধিটা নেয়। পরের প্রশ্ন, তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির কোন চোল রাজার আমলে নির্মিত হয়? উত্তর হচ্ছে প্রথম রাজরাজ চোল, এটা ফার্স্ট, এটাও কিন্তু ফার্স্ট, আগেরটা তো ফার্স্ট রাজেন্দ্র চোল, এটা প্রথম রাজরাজ চোল। ওকে, 6। এবার দেখো পরের প্রশ্ন দেখো, সিন্ধু প্রদেশে আক্রমণ হয় কত সালে? এই আক্রমণটা হচ্ছে ভারতে প্রথম সফল মুসলিমদের আক্রমণ, সফল মুসলিম আক্রমণ বা আরবদের আক্রমণ, আরবরা সফল মুসলিম আক্রমণ। যাই হোক, এটা কত সালে হয়েছিল? 712 খ্রিস্টাব্দে। কে আক্রমণ করেছিল? করেছিল মোহাম্মদ বিন কাসেম। এই সময় এই সিন্ধু প্রদেশে হিন্দু রাজা কে ছিলেন? সিন্ধু প্রদেশের হিন্দু রাজা ছিলেন দাহির সেন। ইনি ছিলেন হিন্দু রাজা, সিন্ধু প্রদেশের হিন্দু রাজা। ওকে, চলো পরের প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ 1191 সালে সংগঠিত হয়, তরাইনের প্রথম যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল মোহাম্মদ ঘুরি। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হয়েছিল মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ। এটা দীর্ঘিকার হবে, পৃথ্বীরাজ। ওকে, মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। তাহলে প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান। এই যুদ্ধে কে হেরে যায়? পৃথ্বীরাজ চৌহান জিতে যায় এবং মোহাম্মদ ঘুরি হেরে যায়। পরের প্রশ্ন দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করে? তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করে? মোহাম্মদ ঘুরি। এবার পৃথ্বীরাজ চৌহান হেরে যায়। এটা কত সালে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ? এটা হয়েছিল ঠিক 1 বছর পরে, 1192 সালে পৃথ্বীরাজ চৌহান এটাই হেরে যায়। এবার দেখি এখানে একটুখানি ভালো করে শোনো, এটা হচ্ছে প্রথমবার কেন মোহাম্মদ ঘুরি হেরে যায়? প্রথমবার মোহাম্মদ ঘুরি হেরে যায় কারণ পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে অনেক তার মিত্র শক্তি ছিল, কিন্তু পরের বার জিতে যায় কেন? কারণ পরের বার জিতে যায় যে কনৌজের রাজা জয়চন্দ তিনি মোহাম্মদ ঘুরিকে হেল্প করেন, তার জন্য জিতে যায়। কারণ কি? কারণ ইতিহাস বলছে জয়চন্দ্রের মেয়ের সাথে পৃথ্বীরাজ চৌহানের নাকি প্রেমের সম্পর্ক ছিল, সেই জন্য সেটা জয়চাঁদ মেনে নেয়নি, তার জন্য পৃথ্বীরাজ চৌহানকে হারানোর জন্য মোহাম্মদ ঘুরির সঙ্গ দেয়। ওকে, পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ
কত সাল হয়? আমরা সকলেই জানি পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, কিন্তু তারিখটা কেউ জানি? তারিখটা হচ্ছে 21শে এপ্রিল। লিখে রাখবে সবাই, 21শে এপ্রিল। 21শে এপ্রিল, ঠিক আছে? তাহলে এই পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? জানি না পরে প্রশ্ন আছে কিনা, তবুও আমি বলে দিচ্ছি। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হয়েছিল ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে। বাবরের মধ্যে বলা হয় এই সময় ইব্রাহিম লোদির কাকা, ইব্রাহিম লোদির চাচা বা কাকা, নাম কি ছিল তার? দৌলত খান লোদি দৌলত খান লোদি বাবরকে আমন্ত্রণ করেছিল দিল্লিতে আক্রমণ করার জন্য। তাছাড়া এই সময় আলাম খান লোদিও বাবরের সঙ্গ দিয়েছিল। পরের প্রশ্ন, তাহলে এই পানিপথ যুদ্ধে কে হেরে যায়? লোদি হেরে যায়। পরের প্রশ্ন এই এখানে আছে। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিল? তাহলে ইব্রাহিম লোদি ছিল। পরের প্রশ্ন, খানোয়ারের যুদ্ধ। খানোয়ারের যুদ্ধ কত সালে হয়? খানোয়ারের যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল বাবর আর সংগ্রাম সিংহের মধ্যে। বাবর ও সংগ্রাম সিংহ। সংগ্রাম সিংহ, ওকে। এনাকে রাজা সাঙ্গা নামেও উনি অনেক জায়গায় পরিচিত। অনেক জায়গায় মানে পরিচিত। এবার দেখো একটা জিনিস, এই যে 1527 খ্রিস্টাব্দে যে খানোয়ারি যুদ্ধটা হলো, কত তারিখে হয়েছে আমরা জানি? এটা হচ্ছে, তারিখটা লিখে রাখবে, 17ই মার্চ। 17ই মার্চ, ওকে। পরের প্রশ্ন দেখো, খানোয়ারি যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? কার সঙ্গে হয়েছিল? বাবর আর রাণা সাঙ্গা বা সংগ্রাম সিংহের সঙ্গে। রাণা সংগ্রাম সিং, ওকে। পরের প্রশ্ন, তালিকটের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তালিকটের যুদ্ধ 1565 সালে। 1565 সালে। তারিখটা হচ্ছে, লিখে রাখো, 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি। কাদের মধ্যে হয়েছিল তালিকটের যুদ্ধ? তালিকটের যুদ্ধ হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর ভার্সেস করে দিল, হ্যাঁ, ভার্সেস একটা মুসলিম 4টে রাজ্যের নামে বলে দিচ্ছি। ছিল বিজাপুর, বয় দীর্ঘি হয়, তাও লিখে ফেলেছি। বিজাপুর, গোলকুন্ডা, আর হচ্ছে, আর কি ছিল, আহমেদনগর। আহমেদনগর, আর একটা ছিল বিদার। বিদার ছিল আর একটা, বিদার। এই 4টে রাজ্যের একটা জোট বাহিনীর সঙ্গে বিজয়নগরের এই তালিকটের যুদ্ধ হয়। এই 4টে জোট কি ছিল?
এরা এবার দেখো এখানে প্রশ্নটা নেই, যাক এই চারটের সঙ্গে এই যুদ্ধটা হয়েছিল। পরের প্রশ্নটা দেখো, এই তালিকটের যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের বিরুদ্ধে কারা জোটবদ্ধ হয়েছিল? এবার দেখো ওই যে চারটে রাজ্যের নাম বললাম আগে, ওরা হচ্ছে এই বাহামনি সুলতানির শেষ হয়ে যাওয়ার পরে ওই অঞ্চলটাতে বাহামনি সুলতানাতটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে ওই চারটে আলাদা আলাদা রাজ্য তৈরি হলো। তাহলে এটা বাহামনি সুলতানেতই লিখবে, ওরা কিন্তু দিল্লি সুলতানেতের অঙ্গ ছিল না। পরে তালিকটের যুদ্ধের পর বিজয়নগরের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়? উত্তরটা হচ্ছে পেনুগোন্ডা। এর আগে তালিকটের যুদ্ধের আগে তাহলে বিজয়নগরের রাজধানী কোথায় ছিল? সেটা ছিল হাম্পি। এটা কোথায় ছিল? বিজয়নগরের আগের রাজধানী কোথায় ছিল? হাম্পি। ঠিক আছে, তো এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় বিজয়নগরের রাজধানী কোনটা, তাহলে কিন্তু তুমি উত্তর দেবে সবসময় হাম্পি বলে। যদি এরকম উত্তর প্রশ্ন থাকে যে তালিকটের যুদ্ধের পর বিজয়নগরের রাজধানী কোথায় গেল, তখন বলবে পেনগোন্ডা। ওকে, পরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। 1556 খ্রিস্টাব্দে। উত্তরটা লেখো, তারিখটা লেখো, তারিখটা লিখবে 5ই নভেম্বর। 5ই নভেম্বর। 5ই নভেম্বর তারিখটা লিখবে। এবার বলো যে এই পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই পানিপথের যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে একদম মুঘল সাম্রাজ্য একদম শক্তপোক্ত হয়ে বসে। সেটা হয়েছিল আকবর আর হিমুর মধ্যে। আকবর ও হেমুর মধ্যে। হেমু, অনেক জায়গায় হিমুও পেতে পারো, হেমু। ওকে, আকবর ও হেমুর মধ্যে। এবার শোনো, এই সময় আকবরের হয়ে, আকবরের মাত্র 13 বছর বয়স, 13 প্লাস, মানে 14 বছর বয়স ধরে নাও। এই সময় আকবর হয়ে কে লড়াই করেছিল? বহিরম খাঁ। বৈরম খান। ঠিক আছে, তখন লড়াই করেছিল কে? বৈরম খান। পরের প্রশ্ন, ও এখানে আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের বিরুদ্ধে কে যুদ্ধ করেছিল? করেছিল হেমু। আর আকবরের হয়ে কে যুদ্ধ করেছিল? সে করেছিল বহিরম খাঁ। এবার দেখো আকবর সম্পর্কে তোমাদের কিছু তথ্য আমি আজকে দিই। ঠিক আছে, ভারতবর্ষের ইতিহাসের মহান একজন শাসক হচ্ছেন আকবর। তার সম্পর্কে বেশ কিছু তথ্য আজকে তোমাদের দিই, তোমরা একটুখানি এটা জানবে, হয়তো অনেকে জানো বা জানো না। আকবরের জন্ম হয় কবে? আকবরের আকবরের জন্ম, আকবরের জন্ম হয় কত সালে? আকবরের জন্ম হয় 1542 সালে 15ই অক্টোবর। 1542 সালে 15ই অক্টোবর। ভালো করে বুঝবে। আকবরকে, আকবরের বাবা কে ছিল? হুমায়ুন। আর মা ছিল হামিদা হামিদা বানু। আকবরের বাবা হচ্ছে হুমায়ুন, আর মা হচ্ছে হামিদা বানু। বুঝবে। হুমায়ুনকে শেরশাহ পেটালো, শেরশাহ শেরশাহ মারলো পরপর দুটো যুদ্ধে, এবং 1940 সালে, এই সরি 1540 সালে, 1540 সালে হুমায়ুন হামিদা বানুকে রাখলো কোথায়? অমরকোটের রাজা অমরকোট। অমরকোটের রাজা
বীরসাল, অমরকোটের রাজা ছিল বীরসাল। বীরসালের দুর্গে। বীরসালের দুর্গে দেখে হুমায়ুন কি করলো, চলে গেল পারস্যে। পারস্যে চলে গেল। পারস্যে কত বছর ছিল? 15 বছর। পারস্যে ছিল 15 বছর। এবার দেখো, খেয়াল করো, যখন আকবরের জন্ম হচ্ছে তখন হামিদা বানু কোথায় ছিল? অমরকোটে বীরসালের দুর্গে দুর্গে ছিল। জন্ম হলো 1542 সালে। হুমায়ুন 1540 সালে পারস্যে চলে গেল। এরপরে আকবরের জন্মের পরে হামিদা বানুকে পাঠানো হলো হুমায়ুনের কাছে। সেখানে কি হামিদা বানুর আবার দুটো মেয়ে হলো, তারা বিভিন্ন কারণে মারা যায়, সেটা বাদ দাও। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যে হুমায়ুন 1540 সালে পারস্যে পালিয়ে রয়েছে, সেই হুমায়ুনের ওয়াইফ হামিদা বানুর আকবরকে জন্ম দিচ্ছে 1542 সালে। এবার আকবরের জন্মটা কি করে হলো? তোমরা সবাই অ্যাডাল্ট, অতএব তোমরা ভালো বোঝো। যাই হোক, এটা হচ্ছে ইতিহাস বহির্ভূত একটা আলোচনা। যেহেতু আমি ইতিহাসের ব্যক্তিগতভাবে ইতিহাসের ছাত্র, ওই জন্য আমি এইসব গল্পগুলো পড়েছি MA BA বইতে, ঠিক আছে? বিভিন্ন অন্যান্য সোর্সে, বিভিন্ন বইতে এগুলো সব কথাগুলো আছে। যাই হোক, এগুলো কিন্তু পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক এগুলো নেই। উত্তর করতে হবে কি, পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবরের বিরুদ্ধে, কার বিরুদ্ধে যুদ্ধ করেছিল আকবর? হিমুর বিরুদ্ধে। এইটাই হচ্ছে ঠিক। ওকে, পরের প্রশ্ন চলো। হলদিঘাটের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল সরি হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে 14ই জুন। 1576 সাল, কোথায় আছে দেখো? 1576 সালে 14ই জুন। 14ই জুন। কাদের সাথে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ? আকবরের সাথে আকবর ভার্সেস রানা প্রতাপ সিংহ। রানা প্রতাপ সিংহ। ওকে, চলো পরের প্রশ্ন। তাহলে হলদিঘাটের যুদ্ধে আকবরের হয়ে কে যুদ্ধ করেছিল? আকবর কিন্তু ম্যাক্সিমাম যুদ্ধ নিজে করেনি। আকবরের হয়ে যুদ্ধ করেছিল মান সিং। কে করেছিল? মান সিং। মান সিং। পরের প্রশ্ন। হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি কে ছিলেন? এই যে সেনাপতি ছিলেন মান সিং। পরের প্রশ্ন। হলদিঘাটের যুদ্ধে মেয়রের শাসক কে ছিল? রানা প্রতাপ সিংহ। রানা প্রতাপ সিংহ। পরের প্রশ্ন দেখো। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? তোমরা কি যদি ভাবো যে হট করে হলদিঘাট থেকে বক্সারে কি করে হলো, কারণ এর মাঝখানে যে যুদ্ধগুলো সেগুলো পরে এসে গেছে, ঠিক আছে? পরে আছে, একটু অ্যারেঞ্জমেন্টের সমস্যা হয়েছিল, ওই জন্য এটা এরকমই আছে। চলো, বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1765 সালে। 1765 সালে। কাদের, সরি 64 সালে। 65 সালে তো ফরমান লাভ করলো, ভুলে গেল। 1764 সালে এই যুদ্ধ হয়েছিল। 1764 সালে, তারিখটা লিখে রাখো, 22শে অক্টোবর। 22শে অক্টোবর। ওসিটি দিয়ে দিই, 22শে অক্টোবর। এবার চলো, এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল ইংরেজ আর একদিকে ছিল মীর কাসিম, সুজাউদ্দৌলা, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ওকে, পরের প্রশ্ন চলো। দেখো, পরের প্রশ্নতে আছে, বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব কে দিয়েছিল? কে দিয়েছিল? হেক্টর মুনরো। পরের প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধ ব্রিটিশদের বিরুদ্ধে কারা জোটবদ্ধ হয়েছিল? এই যে আছে, মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়। 1761। তারিখটা লিখে রাখো, তারিখটা হচ্ছে
14ই জানুয়ারি। দেখো এই তারিখগুলো যেদিন শুরু হয় সেদিনের তারিখ, ঠিক আছে? 14ই জানুয়ারি। কাদের মধ্যে হয়েছিল? হয়েছিল যে মারাঠা বাহিনী ভার্সেস আফগানিস্তানের শাসক ছিল আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালি। এই যুদ্ধে কি হয়, মারাঠারা কিন্তু পরাজিত হয় এবং ভারতবর্ষে মারাঠা শক্তি যে অনেকটা দুর্বল সেটা এই যুদ্ধের পর থেকে এই যুদ্ধে প্রকাশ পায়। ওকে, পরের প্রশ্ন। পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা বাহিনীর নেতৃত্ব দিয়েছিল সদাশিবরাও ভাউ। পরের প্রশ্ন। পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালির প্রধান প্রতিপক্ষ কে ছিল? এইমাত্র বললাম মারাঠারা ছিলেন। পরের প্রশ্ন। কোন চুক্তির মাধ্যমে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ শেষ হয়? প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, উত্তরটা হচ্ছে সলভাইয়ের চুক্তি। সালটা কত? সলভাইয়ের চুক্তি সাল হচ্ছে 1782 সাল। 1782 সাল। তারিখটা লিখে রাখো, তারিখটা হচ্ছে 17ই মে। 17ই মে, ঠিক আছে? সলভাইয়ের চুক্তি দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়। পরের প্রশ্ন। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিল লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের পর, দেখো এই তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ মানে একদিন বা এক বছর নয়, বেশ কদিন ধরে হয়েছে, ওই জন্য এই সালগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? বা দিতেও পারে, ইম্পর্টেন্ট না বলা জানে কিন্তু দেয়নি। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের পর কোন মারাঠা শক্তির অবসান ঘটে? এটা অ্যাকচুয়ালি কোন মারাঠা পদ। কেন পদ বলছি? কারণ যেটা অবসান ঘটে সেটা হচ্ছে পেশোয়া, আর পেশোয়া হচ্ছে একটা পদ। পেশোয়া হচ্ছে প্রধানমন্ত্রী পদ, ঠিক আছে? এই প্রধানমন্ত্রী পদ মানে শিবাজির সময়, শিবাজি যে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, ছত্রপতি শিবাজি মহারাজ, সেই শিবাজি মহারাজের প্রধান পেশোয়া ছিলেন যারা, বাজিরাও, পরবর্তীকালে যারা যারা ছিল, তারা একসময় এই পদটা বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে, ঠিক আছে? তো যাই হোক, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের পর এই পদটা অবলুপ্তি ঘটে। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে সংগঠিত হয়? প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ 1845 সালে 13ই ডিসেম্বর। লিখে রাখো, 1845 সালে 13ই ডিসেম্বর। 13ই, ইংলিশে লিখি DEC, 1845 সালে 13ই ডিসেম্বর। পরের প্রশ্ন। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। পরের প্রশ্ন। দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তাহলে পরের প্রশ্নটা হচ্ছে 1849 সালে, ঠিক আছে? কত সালে শেষ হয়? 49 সালে, 1849 সালে। পরের প্রশ্ন দেখো। কোন যুদ্ধে শিখ সাম্রাজ্যের পতন ঘটে? কোন যুদ্ধে? এটা হচ্ছে গুজরাটের যুদ্ধে। ওকে, পরের প্রশ্ন। চৌসার যুদ্ধ, দেখো চৌসার যুদ্ধ কত সালে হয়? চৌসার যুদ্ধ 1539 সালে হয়। তারিখটা লিখে রাখো, 26শে জুন। 26শে জুন চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হয়েছিল হুমায়ুন, হয়েছিল কার মধ্যে? হুমায়ুন ভার্সেস শের শাহ।
এই শের শাহের সঙ্গে হুমায়ুনের কে হেরে যায়? হুমায়ুন হারে, শের শাহ জেতে। এবার দেখো শের শাহের আসল নাম কি? শের শাহের আসল নাম ফরিদ খান, মনে থাকে যেন, ফরিদ খান। শের শাহের আসল নাম হচ্ছে ফরিদ খান। ঠিক আছে, চৌসার যুদ্ধ। পরের প্রশ্ন, চৌসার যুদ্ধে শেরশাহ সুরি কাকে পরাজিত করেছিল? কাকে করেছিল? হুমায়ুনকে। শেরশাহ সুরি হুমায়ুনকে পরাজিত করেছিল। পরের প্রশ্ন, কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ, কনৌজ যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ কত সালে হয়? 1540 সালে হয়। কত তারিখ? তারিখটা এখানে নেই, যাই হোক তারিখ নেই। 1540 সালে। কাদের মধ্যে হয়? আবার সেই হুমায়ুন ভার্সেস শেরশাহ। শেরশাহ। এই যুদ্ধে হুমায়ুন এমন মার খায় সে পারস্যে পালায়। বউকে কোথায় রেখে যায়? বউকে রেখে যায় হচ্ছে ওই পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1757 সালে। পলাশী যুদ্ধ সংগঠিত 1757 সালে। ডেটটা লিখে রাখো, 23শে জুন। 23শে জুন তারিখ। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর কোম্পানির কে নেতৃত্ব দিয়েছিল কে? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। পরের প্রশ্ন দেখো, বন্দিবাসের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? উত্তর হচ্ছে 1760 সালে। 1760 সালে। তারিখটা লিখে রাখো, 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি। কাদের মধ্যে হয়? ফ্রেঞ্চ মানে ফরাসি বাহিনী ভার্সেস ইংরেজ বাহিনী। ইংরেজ। এই দুজনের মধ্যে হয়েছিল। ফরাসিরা হেরে যায়। ফরাসিদের হয়ে কে লড়াই করেছিল, মানে নেতৃত্ব কে দিয়েছিল ফরাসি বাহিনীর? দিয়েছিল ডি লালি। আর ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিল আয়ার কুট। এই যুদ্ধে ফরাসিরা হেরে যায় এবং ভারতবর্ষে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠার বা বৃদ্ধির যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা চিরতরে নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন দেখো কি বলছে, বন্দিবাসী যুদ্ধে ব্রিটিশদের কাছে কারা হেরে গিয়েছিল? ফরাসিরা। পরের প্রশ্ন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 69-এর মধ্যে সংগঠিত হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল হায়দার আলী ও হায়দার আলী ভার্সেস কোম্পানি, ইংরেজ কোম্পানি। ইংরেজ লিখি, কোম্পানি তখন অনেকগুলো ছিল, ইংরেজ কোম্পানি। ওকে। পরের কোশ্চেন দেখো, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে ব্রিটিশদের প্রধান প্রতিপক্ষ কে ছিল? হায়দার আলী। পরের প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? উত্তরটা লেখো, 1780 থেকে 1784। কার কার মধ্যে? এই সময় ছিল হায়দার আলী, হায়দার প্লাস মারাঠা প্লাস নিজাম, হায়দ্রাবাদের নিজাম একসাথে, এদের সঙ্গে ভার্সেস ইংরেজ। ওকে। পরের প্রশ্ন দেখো,
দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস ছিলেন। পরবর্তী প্রশ্ন, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে সংগঠিত হয়? তৃতীয় ইঙ্গ মহীশূর হয় হচ্ছে 1790 থেকে 92। এই সময় কে ছিলেন? এই সময় কিন্তু কর্নওয়ালিস ছিলেন, মাথায় রাখবে। কর্নওয়ালিস, ওকে। পরের প্রশ্ন, কর্নওয়ালিস গভর্নর জেনারেল ছিলেন। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পর কোন চুক্তি স্বাক্ষরিত হয়? তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পরে শ্রীরঙ্গপত্তনের চুক্তি স্বাক্ষরিত হয়। কত সালে এটা? এটা হচ্ছে 1792 সাল। 1792 সাল। তারিখটা হচ্ছে 18ই মার্চ। দেখো এখন কিন্তু তারিখ খুব জিজ্ঞাসা করছে, ওই জন্য আমি কিন্তু তারিখগুলো সবকটা দেওয়ার চেষ্টা করেছি, যে কটা পেরেছি। পরের প্রশ্ন দেখো, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে সংগঠিত হয়? উত্তরটা হচ্ছে 1799। এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? টিপু সুলতান ভার্সেস ইংরেজ বাহিনী। এই যুদ্ধে টিপু সুলতান মারা যায়। পরের প্রশ্ন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে কে নিহত হন? টিপু সুলতান নিহত হন। পরের প্রশ্ন, সাপ্রাওয়ানের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? দেখো 1846 সালে। তারিখটা লিখে রাখো, 10ই ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? সাপ্রাওয়ানের যুদ্ধ। এটা হয়েছিল হচ্ছে শিখ আর ব্রিটিশদের মধ্যে। এখানে আছে, সাপ্রাওয়ানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? শিখ আর ব্রিটিশদের মধ্যে। পরের প্রশ্ন, চিলানওয়ালার যুদ্ধ কত সালে হয়েছিল? চিলানওয়ালার যুদ্ধ 1849 সালে হয়েছিল। কত তারিখ? দেখো 13ই জানুয়ারি, লিখে রাখো, 13ই জানুয়ারি। এই যুদ্ধটা কাদের সঙ্গে হয়েছিল? এটাও কিন্তু শিখ আর ব্রিটিশদের সাথে হয়েছিল। গুজরাটের যুদ্ধ বা দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে সংগঠিত হয়? গুজরাটের যুদ্ধ বা দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ 1849 সালে। পরের প্রশ্ন, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়? পলাশির যুদ্ধের মাধ্যমে। কত সাল? 1800, সবাই জানি আমরা, 57। পরের প্রশ্ন, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসিদের প্রভাব হ্রাস পায়? বান্দিবাসের যুদ্ধের মাধ্যমে ফরাসিদের প্রভাব হ্রাস পায়। পরের প্রশ্ন, শের-ই-পাঞ্জাব নামে কে পরিচিত? রঞ্জিত সিংহ। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট শেরশাহ সূরির কাছে পরাজিত হয়? কে হয়েছিল? হুমায়ুন। পরের প্রশ্ন, বৈরম খাঁ কোন মুঘল সম্রাটের অভিভাবক ছিলেন? আকবরের। পরের প্রশ্ন, রাণা প্রতাপ সিংহের বিখ্যাত ঘোড়ার নাম কি? চেতাক। পরের প্রশ্ন, কোন যুদ্ধে টিপু সুলতান ব্রিটিশদের কাছে নিহত হন? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে। পরের প্রশ্ন, দেখো লাহোরি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1846 সালে। পরের প্রশ্ন, দেখো বেসিনের চুক্তি কাদের মধ্যে হয়? বেসিনের চুক্তি হয়েছিল ব্রিটিশ আর মারাঠাদের মধ্যে, বেসিনের চুক্তি। পরের প্রশ্ন, কোন যুদ্ধের পর দিল্লি সুলতানির পতন ঘটে? সুলতানি যুদ্ধ হল পানিপথের প্রথম যুদ্ধ। পরের প্রশ্ন, তালিকা শব্দের অর্থ কি? জোট। পরের প্রশ্ন দেখো, তালিকটের যুদ্ধে অন্য কি নামে পরিচিত? তালিকটের যুদ্ধ রাক্ষস তাঙ্গাদি যুদ্ধ নামেও পরিচিত। তালিকটের যুদ্ধ।
পরের প্রশ্ন, কেন বলো তো রাক্ষস সাংঘাতি? বলছে তালিকটের যে জায়গাটায় যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে রাক্ষস সাংঘাতি। পরের প্রশ্ন, কোন যুদ্ধে প্রথমবার কামান ব্যবহার করা হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধে প্রথমবার কামান ব্যবহার করা হয়েছিল, বাবর ব্যবহার করেছিল। বাবরনামা কোন ভাষায় রচিত? বাবরনামা প্রথমে তুর্কি ভাষায় রচিত হয়, পরে এটা আকবর ফার্সি ভাষায় করে। আকবর ফার্সি ভাষায় এটাকে পরে অনুবাদ করে আকবরের রাজত্বকালে। আকবর করে না, আকবর তো নিরক্ষর ছিল। যাক, পরের প্রশ্ন, কোন সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? ঔরঙ্গজেব। দেখো শেষ কোশ্চেন, শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়? হচ্ছে 1774 সালে 6ই জুন। শিবাজি মহারাজের রাজ্যাভিষেক হলো 1700। কোথায় হয়েছিল? রায়গড় দুর্গে। এই রায়গড় কিন্তু মারাঠাদের রাজধানী ছিল। ওকে, তো চলো, এই হলো 75টা কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে বা বেশি আছে হয়তো দু একটা, যাই হোক 75টা প্রশ্ন। এগুলো ভারতের বিভিন্ন যুদ্ধ, 2-4টে যুদ্ধ বাদ আছে যেগুলো আমরা করিনি ইচ্ছা করে, কারণ সেগুলো অত ইম্পর্টেন্ট না। অতএব তোমরা এই যুদ্ধগুলো দেখবে, খুব কাজে লাগবে তোমাদের। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা জানাও। তোমরা কেউ হোয়াটসঅ্যাপে কিছু জানাচ্ছ না বা কমেন্টেও কিছু বলছো না, আমি বুঝতে পারছি না যে তোমাদের ভালো লাগছে কি লাগছে না। ঠিক আছে, তো ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে।